আজকে আমাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদ জেলার যেখানে শেষ এবং বর্ধমান জেলা যেখান থেকে শুরু, সালার স্টেশন। সালার স্টেশনের কাছাকাছি একটি গ্রাম সোনারুন্দি। সেই সোনারুন্দিতে যে রাজবাড়ি, সেই রাজবাড়ির যে ইতিহাস, সেই ইতিহাস আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, 70 কিলোমিটার ডিফারেন্স। আমার বাড়ি থেকে জাস্ট 70 কিলোমিটার গেলেই আমি এই জায়গায় পৌঁছে যাব। জানেন তো এই জায়গাটায় আমি কেন যাচ্ছি এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে কেন দেখাবার চেষ্টা করছি? এখানে একটি আশ্চর্যমূলক, রহস্যমূলক পুকুর রয়েছে। সেই পুকুরে যে মাছ, সেই মাছ কখনো কেউ ধরে রান্না করে খেতে পারে না। কারণটা কি জানেন? সেই পুকুরের যে মাছ, সেই মাছ যদি কেউ রান্না করে ধরে খায়, তার মুখ দিয়ে রক্ত উঠে যায়। চলুন সেখানে গিয়েই বাকি ইতিহাসটা আপনাদের বলছি এবং সেখানে যে রাজবাড়িটি রয়েছে, সেই রাজবাড়িটি আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে কান্দি যে বাস স্ট্যান্ড, কান্দি বাস স্ট্যান্ড থেকে একদম সোজাই একটাই রাস্তা। সোজা বলা ভুল হবে, রাস্তাটা অনেক টার্নিং আছে। এই একটাই রাস্তা। এই রাস্তার মাধ্যমে আপনি সালার ঢোকার মোটামুটি 5 কিলোমিটার আগেই এই জায়গাটা আপনি পেয়ে যাবেন। তো এখন আমরা পৌঁছে গেলাম সোনারুন্দি রাজবাড়ির সামনের যে গেট, সেই গেট। এই সোনারুন্দি রাজবাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমেই আপনি দুটো গেট দেখতে পাবেন। রোড থেকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এখন আমি যে গেটটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে প্রথম গেট। গেটের কি অবস্থা একবার দেখুন, একদম ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। এই রাজবাড়ির দায়িত্ব এবং যত্ন নেওয়ার মতো কোনো ব্যক্তি বা তাদের বংশধর এখনও অবধি আমার মনে হয় এখানে আর কেউ নেই। যদি থাকতো আমার মনে হয় এই রাজবাড়ির এরকম অবস্থা হতো না। দেখতেই পাচ্ছেন সেই কতদিন আগেকার রাজবাড়ি। এই গেটের মধ্যে যে ইঁটগুলো ব্যবহার করা হয়েছে, সেই ইঁট মনে হয় আমাদের জন্মের অনেক আগের, আপনার বা আমার জন্মের অনেক আগের। ইঁটগুলো দেখছেন কত সরু মিহি ইঁট, এই ইঁট দিয়ে তৈরি করা হয়েছে এই এত উচ্চ বিশিষ্ট একটি গেট। রাজারা সেই তখনকার দিনে কিভাবে জীবনযাপন করত, যখন তারা এই রকম রাজত্ব স্থাপন করেছিল, তখনকার দিনে মানুষ খেতেই পেত না ঠিক করে। আর দেখুন সেই রাজাদেরই আজ কোনো দেখা নেই। কারণ এইসব যে রাজত্ব যেগুলো আজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, এগুলো কোনো গরিব মানুষের কষ্টের ফল। সেই ফলগুলো তারা ভোগ করে এই রাজত্ব প্রাসাদ তারা বানিয়েছে এবং তারা সুখ ভোগ করেছিল। আজ কিন্তু তাদের এই বংশধর এই রাজার প্রাসাদে রাজত্ব চালাতে পারছে না। কারণ এখনকার মানুষ হচ্ছে বুদ্ধিজীব সম্পন্ন। কারণ তখনকার দিনে মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন কাটাতো। সোনারুন্দির প্রথম গেটটা পার হয়েই এই ঢালাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে রয়েছে সোনারুন্দি বনওয়ারি বাঁধ রবীন্দ্র পাঠাগার। এর পাশেই রয়েছে যেটা দেখছেন সাদা রঙের বিল্ডিং, এটা হচ্ছে আপনার সোনারুন্দি হাই স্কুল। এই সামনেই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, এই গেটটা থেকে শুরু হচ্ছে রাজার জমিদার বাড়ির পুরো আয়ত্ত। আর এগুলো সব এখন গাছগাছালায় ভর্তি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ এখানে যত্ন নেওয়ার মতো আর কেউ নেই। কিন্তু সামনে এগিয়ে যেতেই দেখলাম অনেক প্রাচীর, যে প্রাচীরগুলো বহু পুরাতন, সেই তখনকার দিনের। এবং তার পাশেই রয়েছে একটি অনাথ আশ্রম, যেখানে ছোট ছোট বাচ্চাদের বিনা পয়সায় থাকা এবং খাওয়ার এবং পড়াশোনার যে ব্যবস্থা রয়েছে, সেটাও দেখে খুব ভালো লাগলো। এই রাজবাড়ির পাশেই রয়েছে একটি মন্দির। এই মন্দিরটি কিসের মন্দির জানেন? এই মন্দিরটি হচ্ছে বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন। আপনারা তো বৃন্দাবনের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এখানে যে নিত্যানন্দ দালাল, সেই নিত্যানন্দ দালাল অল্প বয়সেই গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন বৃন্দাবনে এবং সেই বৃন্দাবন থেকে ঘুরে আসার পরেই তিনি এখানে স্থাপন করেন এই বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন। তবে আজ সব কিছুই ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবুও দ্বিতীয় বৃন্দাবন দেখতে ভিড় জমান বহু পর্যটক। এই সোনারুন্দি রাজবাড়ি যিনি প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে নিত্যানন্দ দালাল এবং 1750 খ্রিস্টাব্দে এই সোনারুন্দিতেই তার কিন্তু জন্মগ্রহণ হয়েছিল। এর পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই আশ্চর্য পুকুর। এই পুকুরটা হচ্ছে
অভিশপ্ত পুকুর। এই পুকুরের মাছ কেউ কখনো ধরে রান্না করে খেতে পারে না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত মাছ, কত রকমের মাছ। যে মাছগুলো আমি দেখলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই, এবং সেই মাছগুলো দেখার পরে ভাবলাম এত বড় বড় মাছ অথচ কেউ কখনো খেতে পারে না। তার কারণ কি জানেন? কারণটা হচ্ছে এখানে এটা যেহেতু অভিশপ্ত পুকুর, তখনকার দিনে অভিশাপ দেওয়া হয়েছিল বলেই এই পুকুরটা আজকে অভিশপ্ত পুকুর নামে পরিচিত। তবে এই পুকুরের মাছ একজন ধরে রান্না করে খাওয়ার চেষ্টা করেছিল। সে কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, এবং পরবর্তীতে সে মাছ এবং তার লাশ একই জায়গায় কিন্তু পড়ে থাকে। তারপর থেকে এখানে আর কেউ মাছ ধরে না। এটা তো প্রথমত একটা ব্যাপার। তারপরে যেটা ব্যাপার, এই পুকুরের জল কেউ পায়ে স্পর্শ করে না, কারণ এই পুকুরের জল পায়ে স্পর্শ করলে তার কত বড় ক্ষতি হতে পারে সে নিজেও জানে না। এবং এর সঙ্গে আরও একটি জিনিস, তখনকার দিনে এই মাছগুলোর যে নাক, সে নাকের মধ্যে নাকের তৈরি করে, সোনার নাকের তৈরি করে লাগানো থাকতো। কারণ জানেন মেয়েরা যেরকম সোনার নাকের পরে, সেই রকমই এই মাছগুলোতেও সোনার নাকের পরানো থাকতো। এবং এই মাছ যদি মারা যায় তাহলে তাকে গঙ্গায় দিয়ে আসতে হয়। কেন জানেন তো? যেমন হিন্দু ধর্মের মানুষরা মারা গেলে তাকে শ্মশানে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে হয় পোড়ানোর পরে, সেই রকম এখানে এই মাছটাকে পোড়ানো হয় না, কিন্তু মাছটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হয়। এই মাছ কখনোই মরে গেলে এই পুকুরে রাখা যায় না। এই রীতিটা এখনও কিন্তু চালু আছে। দেখুন, এই যে জমিদার বাড়িটা দেখছেন, এই জমিদার বাড়ির 100টি দরজা রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা তখনকার দিনে তারা মনোরঞ্জনের জন্য নাচ গান সব রকমের ব্যবস্থা করে থাকতেন। এরপরে চলুন এর চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই রাজবাড়ির চারিপাশটা ঘুরতে দেখলাম শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এখন এখানে আর এই পাঁচিরগুলোর কোনো যত্ন নেওয়া হয় না। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা কি অবস্থায় রয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর পরিমাণে জায়গা, এত জায়গা, যে জায়গা বেকার পড়ে রয়েছে। সরকার যদি এগুলো নিজের আয়ত্তে নিয়ে কোনো কিছু এখানে তৈরি করার চেষ্টা করেন, তো আমার মনে হয় বেশি ভালো হবে। এই রাজবাড়িটাকেই যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে মেরামত করা হয়, তো আমার মনে হয় এই জায়গাটা একটি পর্যটন হিসেবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা, অথচ যত্নর অভাবে কোন জায়গায় এসে আজকে পৌঁছেছে। এখানকার ইতিহাস যদি বলি, এখানকার সাধারণ মানুষকে আমি জিজ্ঞেস করে দেখলাম, তারা বলছে এখানকার ইতিহাস সম্পর্কে কেউই জানে না, তবে তাদের বংশধর আর কেউ নেই। একটা কথা শুনলাম যে তাদের কোনো ছেলে জন্মগ্রহণ করেনি, তাদের সবই মেয়ে জন্মগ্রহণ করেছে। আর সবথেকে আশ্চর্য যেটা ব্যাপার, এখানে একটা মেয়েই ছিল এই দায়িত্বে, সে মেয়েটাও আজ এখানে থাকে না। সে থাকে তার পাশের গ্রাম কাটোয়া, সালার থেকে একটু দূরেই কাটোয়াতে থাকে। সোনারন্দির চারিপাশটা ঘুরতেই একটা আশ্চর্যমূলক গাছ দেখলাম। এই গাছটি হচ্ছে বেল গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটি যেভাবে পেঁয়াজ দিয়ে দিয়ে তৈরি হয়েছে, আমার মনে হয় এই গাছটির মধ্যেও কোনো একটি অলৌকিক ঘটনা রয়েছে। ঘুরে খুব ভালো লাগলো, কিন্তু খুব ভয়ও লাগলো জায়গাটার মধ্যে। যেহেতু গ্রামের মধ্যেই, তবুও বেশ ভয়েই একটু ঘুরলাম, কারণ চারিদিকে শুধু জঙ্গল। দেখার মতো খুব একটা বিশেষ কিছু নেই এখানে এই রাজবাড়িটা ছাড়া।